আমাকে প্রথম পেনিট্রেট করেছিল তুষার কাপুরের একটা ছবি মুঝে কুছ কেহনা, তুষার কাপুর করিনা কাপুর থেকে মানে বলিউডের সিনেমা আমাদের সবথেকে মাথাটা আগে একদম খেয়েছে। সাধিকা লেভেলে চলে গেছে। একদম। মন্দারের সময় কত কড়া অডিশন হয়েছিল তোমার? কোনো অডিশন দেয়নি সোহিনী মন্দার। কিভাবে সুযোগ পেলে তাহলে? সোহিনী সরকার বলে। মানে তোমার কি পজিটিভ ক্যারেক্টারের থেকে নেগেটিভ ক্যারেক্টারের প্রতি টান একটু বেশি? অনির্বাণ স্টেজে উঠতে এখনো কি ওঠার ঠিক আগে তখন কি ভয় হয়? হ্যাঁ হ্যাঁ, থরথর করে। নমস্কার, আনন্দলোকের সেলেব আড্ডায় আজকে আমাদের সঙ্গে যে দুজন রয়েছেন তাদের জার্নিতে তারা মঞ্চ এবং সিনেমার পর্দায় দুই জায়গায় সমান সাবলীল, তাদের বিচরণ সর্বক্ষেত্রে। তারা একধারে যেমন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, পেয়েছেন দর্শকদের অগাধ ভালোবাসা এবং তার সঙ্গে পেয়েছেন কিছুটা ঈর্ষা। ঈর্ষা শব্দটা আমি খুব সচেতনভাবে ব্যবহার করলাম, কারণ তাদের সমসাময়িক যারা রয়েছেন এই দুই মানুষের অভিনয়ের প্রতি তাদের ঈর্ষা হওয়াটা খুবই স্বাভাবিক। আজ আমাদের সঙ্গে অত্যন্ত ট্যালেন্টেড দুজন শিল্পী, সোহিনী সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ, সোহিনী, তোমাদেরকে স্বাগত আনন্দলোকের আড্ডায়। আমরা আড্ডাটা শুরু করবো এভাবে, যেহেতু আমরা সিনেমা এবং থিয়েটারের কথা বললাম। আসছে অথৈ, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে আমরা সেই বোর্ড। অথৈয়ের আগে আমি যেটা জিজ্ঞেস করতে চাই অনির্বাণ, সেটা হচ্ছে যে বল্লভপুরের রূপকথা, যেটা নাটক থেকে সিনেমা হয়েছিল, তো তার সাফল্য এটা কি অথৈয়ের পথটা প্রশস্ত করেছে মানে সিনেমার পর্দায় উঠে আসার ক্ষেত্রে? হ্যাঁ, একদিক থেকে বলা যায়, এরকম বলা যায়। তবে বল্লভপুর না হলে অথৈ হতো না, এটাও বোধহয় ঠিক। মানে অথৈ একটা স্ক্রিপ্ট হিসেবে, স্ট্যান্ড অ্যালোন স্ক্রিপ্ট হিসেবে প্রযোজকরা রাজি হয়েছেন করতে। এমন নয় যে এটা একটা মডেলকে ফলো করা। মানে একটা নাটক থেকে একটা সিনেমা হয়েছে, সেটা একটা সাফল্য পেয়েছে, অনেক দর্শক সমাগম হয়েছে, তাই আবার একটা নাটক থেকে সিনেমা করা, সেই বিচারে অথৈকে বাঁচা হয়েছে। তবে আপনি যেটা বলছেন সেটা ডেফিনেটলি একটা কারণ হয়ে থাকতে পারে। এবং সেক্ষেত্রে তার আগে মানে অথৈ আগে মন্দার হয়েছে, সেই শেক্সপিয়ার ঘুরে ফিরে এসেছেন। আমাদের অ্যাকচুয়ালি 400 বছরের পুরনো টেক্সট, 400 আগে আরো বেশি হয়তো হবে পুরনো, সেই টেক্সট যখন বারবার ফিরে এসেছে। আমাদের হিন্দি সিনেমা দেখেছি আমরা, ওমকার হয়েছে, হায়দার হয়েছে, রামলীলা হয়েছে, বাংলাতে হয়তো সেক্ষেত্রে হয়নি। এবং অথৈ একটা এক্সেপশন, মঞ্চের শিল্পীরা সবাই এখানে রয়েছেন, মানে মূল শিল্পীরা। এক্ষেত্রে কি মনে হয়, মানে আমরা এটা তো সচরাচর দেখি না, মানে এটা এই ডিসিশনটা কোন জায়গা থেকে? আমার মনে হয় সিনেমা শিল্প মাধ্যম হিসেবে এত দূর এগিয়ে আসার পর পৃথিবীর নানা দেশের মানুষ তো নানান রকম ভাবে সিনেমাকে দেখেছেন, এবং একটা সব শিল্প মাধ্যমের সাথেই সব শিল্প মাধ্যমের একটা চলাচল বরাবর থেকেছে। সেটা সঙ্গীত শিল্পের সাথে, নৃত্য শিল্পের সাথে, বা থিয়েটারের সঙ্গে সিনেমার। হ্যাঁ, বহু নাম আমরা এরকম জানি বিদেশে স্বদেশে, যারা একই সাথে দুটো করেছেন। এখানে যেমন প্রকৃষ্ট উদাহরণ আছে সুমন মুখোপাধ্যায়ের মতো, বা নামিকা হাকসার করেছেন, বিশাল ভারদ্বাজ নিজে থিয়েটার করেছেন, আমাদের করেছেন, আমাদের খুবই ভালো ভালো সিনেমা করেছেন। না, কর্ণাটকের নাম ভুলে যাচ্ছি, বিখ্যাত নাট্যকার, আরে আমাদের এই যে গিরিশ কার্নাড করেছেন। তো অনেকেই এরকম, আরো অনেক মানুষ আছেন যারা একই সাথে দুটো ফরম্যাটে কাজ করেছেন, বিদেশে রিয়া কাজান বা বাগম্যান নিজেও করেছেন। তো ঐতিহ্যটা খুব পুরনো, হয়তো বাংলা ছবির নিরিখে তার ইতিহাসের প্রেক্ষাপটে জিনিসটাকে নতুন মনে হচ্ছে, কিন্তু একেবারেই ব্যাপারটা নতুন কিছু না। হ্যাঁ, মানে থিয়েটারের সঙ্গে সিনেমার আদান প্রদান, সেটা টেক্সটের ক্ষেত্রে হোক, পরিচালকের ক্ষেত্রে হোক, সেটা কিন্তু বারবারই ঘটে এসছে। আর এই যে শেক্সপিয়ারের কাছে আমরা বারবার ফিরে যাই, মানে পৃথিবী জুড়ে তো প্রচুর নাটক লেখা হয়েছে, কিন্তু কেন বারবার আমরা শেক্সপিয়ারের কাছে ফিরে যাই? এটা তোমার কি মনে হয় যে শেক্সপিয়ারের নাটকগুলোর মধ্যে অন্য নাটকের থেকে কোথায় আমরা এত আলাদা কন্টেন্ট পাই, যেখানে আমরা সেখান থেকে অ্যাডাপ্টেশনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে? মানে আমি ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে
যদি ধরি আমরা সেটা? আচ্ছা, আমি প্রথমে বলে রাখি যে আমার তো নাটক নিয়ে পড়াশোনা নেই। আচ্ছা, হ্যাঁ, এবং আমি শেক্সপিয়ার পড়িনি। আমার ওদের যেমন টেক্সটে ছিল, তো আমার টেক্সটে ছিল না কখনো, আমি পড়িনি, আমি ইতিহাসের ছাত্রী। তো আমি পরবর্তীকালে আমি যখন অভিনয়ের প্রতি আমার আগ্রহ বেড়েছে, আমার যখন অনির্বাণ অর্ণর মতো বন্ধু হয়েছে, তখন আমি শেক্সপিয়ারকে একটু একটু করে বোঝার চেষ্টা করছি। সেটা যে মানে আমার যখন পড়াশোনা হয়নি আর কি, বা আমাকে কোনোদিন কোনো প্রফেসর এসে পড়ায়নি, হ্যাঁ, তো আমি সেইটা তৈরি হয়েছে। তারপরে আমি নাটক করেছি, আমি মন্দার করেছি, আমার আগ্রহ আরো তৈরি হয়েছে। তো সেইটা করতে গিয়ে এবং ওদের কথা অনুযায়ী আমি বলবো, মানে খানিকটা ওদের কথা ধার করে আমি বলবো আর কি, বলা চলে যে আমার ওদের কথা শুনে মনে হয়েছে এবং নিজের টেক্সটে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে যে মানে এত কয়েকশো বছর আগে যেগুলো লিখে গেছেন তিনি, সেগুলো তো মানুষের মধ্যে সবসময় সত্যি আর কি। সেই মানুষের ভেতরের যে আরেকটা যে মানুষ বাস করে, সেই মানুষটাকে নিয়ে যে উনি লিখে গেছেন, সেটা তো এতশো বছর ধরেও মানে এই সোশ্যাল মিডিয়া আমরা এত আধুনিক হয়েছি, এত আমাদের চারিপাশে শপিং মল, ঝাঁ চকচকে সবকিছু, এত সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে ভিতরের মানুষটাকে আমরা কেউই পাল্টাতে পারিনি। তো আমার সেটাই মনে হয় যে এটা খুবই রেলেভেন্ট। এইটুকুই আমার বক্তব্য, বাকিটা আমরা অনির্বাণ বুঝিয়ে না, এটা বললে একবার ঠিক কথাই বললে। একাডেমিক না, একাডেমিক উত্তর যাওয়ার নয়, একাডেমিক উত্তর দিয়ে করবোই বা কি, আমরা বিনোদন শিল্পের সাথে যুক্ত, ব্যাপারটা হচ্ছে ওইটাই, কারণটা বারবার যে আমরাও নিজেরা পড়ে পড়ে স্তব্ধ হই। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি তো অথই অ্যাডাপ্ট করিনি, এটার সব থেকে বড় কৃতিত্ব প্রাপ্য হচ্ছে অরণ্য মুখোপাধ্যায়। কারণ তার 2015 সালে মনে হয়েছিল যে সে তার নিজের সময়ের ইঙ্গিতগুলোকে শেক্সপিয়ারের গভীর পাঠ পূর্ণতা, হ্যাঁ, মানে এটা তো এমন নয় যে আমি একটা ওথেলো খুলে পড়া শুরু করলাম বা রোমিও জুলিয়েট খুলে পড়া শুরু করলাম। আসলে যিনি অ্যাডাপ্ট করছেন তাকে কৃতিত্ব দিতেই হয়, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে এই গল্পটা কোথায় আমাদের সময়কে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, সেইটা আমি বলবো যে সাম্প্রতিক সময় অনেক ভালো অ্যাডাপ্টেশন হয়েছে, অনেক নাটক লেখা হয়েছে, মৌলিক নাটক লেখা হয়েছে, অনেক গুণী মানুষ লিখেছেন, কিন্তু অর্ণদার অথইয়ের অ্যাডাপ্টেশন একটা মানে মানে হয়তো অত্যুক্তি হবে না, মানে বলা যেতে পারে কালজয়ী অ্যাডাপ্টেশন, মানে অপূর্ব অ্যাডাপ্টেশন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার ইচ্ছে ছিল যে আমি ভবিষ্যতে কখনো এটা নিয়ে লিখবো, আজকে দর্শকের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, এটা কোনোদিন কোনো দর্শক আমাদেরকে এসে বলেন, এটা আমার নিজেই নাটক করতে করতে মনে হয়েছিল। ওথেলো, ইয়াগো, দে আর অল ওয়ারিয়ার্স, যোদ্ধা। এবার যোদ্ধার সাথে কিসের সম্পর্ক? ব্লাড অ্যান্ড ফ্লেশ, রক্ত মাংসের। অরুণোদয় যখন অ্যাডাপ্ট করলো তখন তারা যোদ্ধা হলো ডাক্তার। ডাক্তারের কিসের সাথে সম্পর্ক? ব্লাড অ্যান্ড ফ্লেশ। মানে ছোট্ট একটা উদাহরণ, কিন্তু এইখান থেকে একদম, হ্যাঁ, এত ভালো অ্যাডাপ্টেশন, এত ভেবে, এতটাই মনোযোগ সহকারে করা অ্যাডাপ্টেশন, এটা কোনো মার নেই। না, লেখার জন্য আমন্ত্রণ করি। আমন্ত্রণকে আমরা এই লেখাটা সত্যি আর একটু মানে বিশদে পেলে আরো ভালো লাগবে। তবে সেটাতে অরণ্য মুখোপাধ্যায়কেও লিখতে হবে, কারণ যেহেতু তিনি অ্যাডাপ্টেশনটা করেছেন, তো তার মনের গহীনে মানে তার আইডিয়া আরো বেশি জানা দরকার। আমি একটা অ্যাডাপ্টেশনটা পড়েছি, অভিনয় করেছি, সেই প্রেক্ষিত থেকে বলতে পারি, ও অভিনেত্রীর প্রেক্ষিত থেকে বলতে পারি, কিন্তু যিনি একদম নিজে ভেবে লিখেছেন, আমার মনে হয় অরণ্যদার একটা মানে হাউ হি অ্যাডাপ্টেড ওথেলো, এটা সত্যি লেখা হয়। অবশ্যই সেই লেখাটা হবে, আপনারা আনন্দলোকে পাবেন। আচ্ছা, আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে 2016-তে প্রথম অথই মঞ্চস্থ হয় 5th মার্চ। তারপর থেকে এতগুলো মঞ্চে হয়েছে, আমি নিজে দেখেছি, অসাধারণ সেই কাজ। এই যে যদি একটা সিনেমার পর্দায় উঠে আসে এবং কলাকুশলীরা একই থাকে, যখন সিনেমাটা রিলিজ করবে, তারপর কি মনে হয় যে কোথাও গিয়ে মঞ্চের অভিনয়ে দর্শক যখন আসবেন তারা কিছুটা হলেও আগ্রহ হারাবেন? কারণ সিনেমাতে তো আমরা আরো অনেক বিভিন্ন অ্যাঙ্গেল, যেটা দর্শক তো সামনে বসে ওই অ্যাঙ্গেলগুলো দেখতে পান না, ডিরেক্টর যখন দেখাবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্লোজ শট, লং শট, অনেক কিছু দেখাবেন, অনেক কাছে হয়ে উঠবে হয়তো। সেক্ষেত্রে কি মনে হয়? এটা খুব অদ্ভুত ব্যাপার, কারণ মানে আমরা, আপনি যেখানে পৌঁছে গেছেন, আমরা এখন মানে আপনি বলছেন সিনেমাটা দেখার পর যখন আমরা নাটকটা দেখতে আসবো, প্রথমত এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অরণ্যদার পক্ষ থেকে বা নটধার পক্ষ থেকে যে অথইয়ের আর মঞ্চায়ন হবে কিনা। যদি হয়ও তখন সেটা দেখা যাবে আলাদা। এবার আরেকজন বলেছে যে প্রমোশনে এই নাটকটা যদি করা যায়, একবার তার থেকে আগে যে আমাদের যে মাইলস্টোনটা আছে, যে এটা আছে, সেটা হচ্ছে যে যা অনেক মানুষ তো নাটকটা দেখেছেন, এবং নাটকটা অনেকের কাছেই ঠিক একটা নাটক দেখানো, একটা অবসেশনের মতো, হ্যাঁ, মানে কাইন্ড অফ মানে একটু এক ধরনের একটা মানে
সেন্সেশনালিজম আছে জিনিসটা। তারা যখন সিনেমাটার সামনে বসবেন তাদের নাটক দেখার স্মৃতিটা নিয়ে, সেইটা কেমন হতে চলেছে সেইটা নিয়ে আমি খুব আগ্রহী। এটা এক্সপিরিয়েন্স, মানে অথই দেখার এক্সপিরিয়েন্স, মানে তুমি যেমন বললে যে এখানে প্রচুর মানুষ নাটকটা দেখেছে, তারা এবং প্রচুর দর্শক থাকবেন যারা নাটকটা দেখেন, তারা সিনেমাটাই প্রথমবার দেখেন। আমি এখানে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে 420 বছর আগে লেখা, সেখানে ভালোবাসা এটা হচ্ছে প্রেক্ষাপট, তার মধ্যে রয়েছে বিশ্বাস অবিশ্বাসের খেলা, সমস্ত জড়িয়ে রয়েছে, এবং যেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে জিনিসটা কিন্তু একই রকম ভাবে প্রাসঙ্গিক। তো এই ধরনের ভালোবাসার মধ্যে বিশ্বাস অবিশ্বাস ব্যক্তিগত জীবনে আপনাদের কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, অনেকবার। কিরকম? এরকমই ধরনের একটা দুটো আমরা শুনি একটু। আসলে কি হয়, অনেক রকমের আমরা তো সেই ভালোবাসার সেই ধারণাটা নিয়েই বড় হই, যে ধারণাগুলো আমাদের সমাজে এক্সিস্ট। আমার ভালোবাসা কি, আমি কাউকে কেমন ভাবে ভালোবাসবো, সে আমাকে কেমন ভাবে ভালোবাসলে আমি মনে করবো সে আমাকে ভালোবাসে, এগুলো তো বড় হতে হতে ধারণা বদলাতে বদলাতে যায়। কিন্তু এই যে আমি বড় হতে হতে ভালোবাসতে বাসতে, প্রেম করতে করতে, সম্পর্ক স্থাপন করতে করতে, এই যে ভালোবাসা শেখা, চর্চা করা, তার মধ্যেখানে আমাদের এই সামাজিক ভালোবাসার ধারণার হার্ডলগুলোকে টপকাতে হয়। সেই রাস্তাতেই বিশ্বাস অবিশ্বাস, সন্দেহ, ঈর্ষা, ঘৃণা, কম্পিটিশন, রাগ, বিরাগ, এগুলো সব আসে আর কি। তো সেগুলো সত্যিও যেটা বললো, সেগুলো তো একমাত্র অভিজ্ঞতা, ওগুলো কোনো ক্র্যাশ কোর্স নয়। এই ধোঁকা খাওয়াটা কেমন ব্যাপার আমার একটু বোঝাবি, হ্যাঁ, এরকম ভাবে ও আচ্ছা তাহলে আমি একটু কেয়ারফুল থাকবো, ব্যাপারটা তো ঠিক এরকম ভাবে নয়। মানে এইগুলো মানে বাঁচার সঙ্গে সঙ্গে এই অভিজ্ঞতাগুলোকে নিয়েই চলতে হয়। আবার এটাও ঠিক, এই অভিজ্ঞতা যদি না হয় তাহলে অভিনয়ই বা আসবে কোত্থেকে, লেখাই বা আসবে কোত্থেকে, নির্মাণই বা আসবে। কি বলবো না, যে আমি ওই সূত্রটাই বলবো। এবার বললাম অনির্বাণের কথা শুনলাম, এক্ষেত্রে তোমার অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা কি বিশ্বাস অবিশ্বাসে? হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাসে। মানে নিশ্চয়ই মানুষ তো এটা তো বলে যে আমরা যখন আঘাত পাই তখন মানুষ অনেক বেশি পরিণত হয়, মানে যেটা বললাম যে চলার পথে ক্র্যাশ কোর্স হয় না, মানুষ পরিণত হয়। এইরকম কোনো একটা আঘাত যেটা তোমাকে মানুষ হিসেবে অনেক বেশি পরিণত করেছে? খুব একটা আলাদা করে মানে ভেবে দেখার মতো মানে জিনিসটাকে না একটা অদ্ভুত মনের মধ্যে ব্যালেন্স করতে হবে। মানে ধরো আমরা যখন অভিনয় করি, আমাদের তো আলোটা নিতে হয়, কিন্তু আমাকে ওই অভিনয়টা এমন করে করতে হবে, আমি যে আলোটা নিলাম সেটা আমার বোঝাতে চলবে না, ঠিক আছে? মানে আমি আছি, আমার সবকিছু, আমার সেন্স আছে, আমার এখানে লেবেল লাগানো আছে, লেবেল লাগালে তো খচখচ করে, বিরক্ত লাগে, কিন্তু সেটা নিয়ে তো আমাকে অভিনয় করতে হয়, আমাকে লাইট দিতে হবে, আমি জানি এখানে একটা কেউ চলাফেরা করছে, তার মধ্যে আমাকে একটা ইমোশনাল কথা বলতে হচ্ছে, তো আমাকে একটা আবেগ এবং টেকনিক্যালিটিজের একটা কি বলবো সংমিশ্রণে আর কি বিষয়টা করতে হয়, যেন মানুষ যেন বুঝতে না পারে যে আমার এই জিনিসগুলো হচ্ছে। তো সেরকম আর কি আমার মনকে আমার বোঝাতে হবে এই যে এগুলো হচ্ছে আর কি, এগুলো তো আমার খুব আলাদা করে আন্ডারলাইন করার মতো বিষয় কিছু নয়, এগুলো জীবনে আছে। মানে তুমি মানুষ হয়ে জন্মেছো, তুমি মৃত্যু পর্যন্ত তুমি একটা ভালো থাকার চেষ্টাতেই তুমি মরে যাবে, এবং ভালো থাকতে হবে, শান্তি। সবাই বলে যে শান্তি খুঁজছি আমি, কি তুমি শান্তি চাই, আমি আর কিছু চাই না, টাকা পয়সা চাই না, শান্তি চাই, সেটা যে কি কেউ আমরা জানি না, এটা ভাবতে 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 আমরা মরে যাবো। তো এইভাবে বিশ্বাস অবিশ্বাস সবই চলছে আর কি জীবনে। তোমার যেরকম খিদে পায়, তোমার যেরকম ঘুম পায়, সেরকম সবই তোমার বিশ্বাসও হবে অবিশ্বাসও হবে, তোমার প্রতিও তার হবে, তারও তোমার প্রতি, তোমারও তার প্রতি হবে, সেটা তো জীবন থেকে থাকবে না, জীবন থেকে থাকবে। একটা আঘাত পেলে পরবর্তী ওই আঘাতটা নিয়েই পরবর্তী জীবনের আঘাত পেলাম, আমার প্রতি অবিশ্বাস হলো বা আমি অভিজ্ঞ, এগুলোর মতো ভাবার কিছু না, ইটস পার্ট অফ লাইফ। ঠিক, সাধিকা লেভেলে চলে গেছে, মানে এটা কিন্তু ঘটনা মোটিভেশনাল স্পিকার। হ্যাঁ, এটা ভালো অপশন, ভালো এবং এটা কিন্তু চলছে বেশি, খুব চলছে। নিজের জীবন ঠিক করতে পারছি না, অন্যের জীবন ঠিক করতে কিভাবে শান্ত রাখবে? তোকে আগে রাখবো, তুই একবার টাকা দে, তারপর তোকে আগে শেখাবো। জীবনে ঠিক বলতে কিছু হয় না, এটা একটা এক্সপেরিয়েন্স, লাইক ইজ অল অ্যাবাউট এক্সপেরিয়েন্স। আমি বাবা কিছু বলবো না, আমি অনেকবার যখন সেই পৃথিবীটা নেই আর সেখানে এই কথাটা বলা যাবে যে দেখুন এটা অভিজ্ঞতা, ঠিক ঠিক ধুয়ে কাপড়ে না, মানুষ হচ্ছে বেশি কোনো জাজমেন্ট, এটা নিয়ে তো হ্যাঁ। আমার তো প্রেমের ক্ষেত্রে সব থেকে মানে
বলিউডের সিনেমা আমাদের সব থেকে মাথাটা আগে খেয়েছে, সব কিছু রেফারেন্স হচ্ছে, বলে এইভাবে প্রেম হবে, এইভাবে চিঠি লিখবে, এইভাবে, কিন্তু আসলে তো জীবনে তো কিছু হয় না। গানটা তো হয় না, কিন্তু গানটা গায় অনেকবারের মতো তৈরি কতজন হবে যে এরকম ভাবে গানটা আমাকে প্রথম পেনিট্রেট করেছিল তুষার কাপুরের একটা ছবি মুঝে কুছ কেহনা। তুষার কাপুর কারিনা কাপুর, ছবির নাম কি মুঝে কুছ কেহনা। মানে 90s এর ওই যে ভালোবাসা শেখানো, মানে শাহরুখ খান কিন্তু দায়ী করে আরে সিনেমাটা দেখে তখন তো আমার কোনো প্রেমিকা নেই, প্রথম আমি বুঝলাম যে এইটা আমি কাকে বলবো, আমার কাউকে এটা দরকার। এটা কোন ক্লাস তখন? তখন মুঝে কুছ কেহনা প্রবাবলি 9, either 9 বা কিছু একটা 10। তখন তো সবে জীবনে প্রেমিকা আসার সময়, একদম মোক্ষম সময়, কিন্তু তখনও নেই, কিন্তু আমি ছবিটা দেখে ফেলেছি। হ্যাঁ, হয় না মনের মধ্যে একদম উঠছে পুরো ব্যাপারটা এক্সপ্রেস করার জন্য। এক্স্যাক্টলি। তো মানে ক্যাটালিস্টটা হয়ে গেছে, কিন্তু অনুঘটকটা চলে এসেছে, কিন্তু যেটাকে ত্বরান্বিত করতে হবে সেটা কিছু নেই, মনে পড়ে অনেক কিছু। আচ্ছা, এই অফিস সময়ের মধ্যে আমরা তো রয়েছি, অফিস সময় চলতেই থাকে, তো আমার মনে হয় সেখানে এই অবিশ্বাস, এই ঘৃণা এর পরিবর্তে একটা নিখাত ভালোবাসার ছবি কি হতে পারত? হ্যাঁ, এটা অস্থির ছবিও হবে। ভালোবাসার ছবি হওয়া সত্যি খুব দরকার, খুবই দরকার। তবে এই ছবিটাও হওয়া দরকার অবশ্যই। মানে এক একটা ছবি এক এক রকম, মানে অথই যে কথাগুলো বলে, অথইয়ের মধ্যে দিয়ে যে কথাগুলো বলা হয়, যদিও আমি একটু করবো, সেটা আমি খুব দরকারের ভিত্তিতে সিনেমাকে দেখি না। একটা সময় থিয়েটারকে দেখতাম, এখন তাও দেখতাম দরকার, এটা বলার দরকার। সমাজটাও তো আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে, আমি এখন দরকারের ভিত্তিতে এই সমাজটাকে আর দেখি না। আমার মনে হয় যে কার কি দরকার সেটা বেছে নেওয়ার স্বাধীনতা তার আছে, আমি বা আমরা বলে দেওয়ার কেউ নই যে তোমার এটা দরকার, এটা না একটা দরকারি সিনেমা। এই জ্যাঠামোটা করার লোক আমরা নই। আমরা বড় একটা জিনিস বানাতে পারি, আমরা বলতে পারি আমরা এটা পরিশ্রম করে বানিয়েছি, আপনারা আসুন দেখুন। ঔচিত্য বোধ আমাদের তরফ থেকে যাওয়া উচিত নয়। দর্শকের যদি দেখে মনে হয় যে হ্যাঁ এটা আমার মানসিক পুষ্টির জিনিস হলো, এটা আমাকে ডিস্টার্ব করলো, এটা আমাকে শান্ত করলো, এটা আমাকে কাঁদালো, ভাসালো, সে কি পাত্রে তার ইমোশনকে নেবে ছবির সাথে, সেটা তার সিলেকশন, তার নির্বাচন, আমাদের বলে দেওয়া উচিত। আচ্ছা, এই যে মেসেজ দেওয়ার কথা, এই সিনেমা দেখতাম, এর মধ্যে কি মেসেজ আছে এরকম একটা ধারণা নিয়ে কিছু মানুষ চলেন, কিছু সমালোচক সেটা নিয়ে বলেন এই ছোট দেখলাম কোনো মেসেজ তো নেই অ্যাজ সাচ। পরিচালক হিসেবে তোমার কি মনে হয় যে প্রত্যেকটা সিনেমাতে কিছু না কিছু মেসেজ থাকতেই হবে, এরকম কোনো ব্যাপার আছে? আমার মনে হয় যে আমাদের যেহেতু সমাজ যে পাণ্ডুলিপিগুলো পড়ে বড় হয়ে গেছে, রামায়ণ, মহাভারত, বা আমরা ছোটবেলায় যা যা পড়েছি, ঈশপের গল্প, ঠাকুমার ঝুলি, আমাদের যা যা কিছু পাঠ্যতে আছে, হ্যাঁ, সেইগুলোর মধ্যে আমি ইভেন ইন কমিক স্ট্রিপস, নারায়ণ দেবনাথের মাটুন দিগবে, তারা সবসময় আমাদের একটা নীতি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে, সমস্ত মহাকাব্য থেকে শুরু করে কার্টুন পর্যন্ত। আমাদের জাতিগত বা আমাদের দেশগত রিডিং এর মধ্যে নীতির প্রতি একটা ইনক্লিনেশন আছে, যে ওই শেষে একটা বলা না, তাহলে মরাল অফ দ্য স্টোরি, তুমি এখান থেকে কি শিখলে, সেইটার প্রতি আমার একটা ঝোঁক আছে। সেই কারণে বোধহয় আমাদের দেশজ দর্শক, আমাদের বঙ্গীয় দর্শকের মধ্যে একটা সবই বুঝলাম কিন্তু বলতে গেছি, এটা একটা খিদে আমার দর্শক হিসেবে আমার মধ্যেও আছে। কিন্তু পৃথিবীতে নানান রকমের সাহিত্য আন্দোলন হয়েছে, সিনেমা আন্দোলন হয়েছে, ডগমা হয়েছে, এক্সপ্রেশনিজম হয়েছে, কিউবিজম হয়েছে, যারা এই মানের দাসত্ব থেকে বেরিয়ে যেতে চেয়েছে। মানে না এই ছবিটার মানে কি, আমি গত বছর ইউএসএ তে গিয়ে মোমাতে দেখলাম একটা ওরকম একটা দেয়াল, এই দেয়াল থেকে ওই দেয়াল পর্যন্ত ক্যানভাস, গোটা ক্যানভাসটা লাল রং করা, এবং একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এত ফিট বা এত মিটার দূরত্ব থেকে এই ছবিটা দেখতে হবে। আমি তাই দেখলাম। এবারে ফস করে যদি কি মানে, হ্যাঁ হলো তো মানেহীন শিল্প পৃথিবীতে কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে, সেটা তর্কাতর্কি, লড়াই ঝগড়া, কিন্তু শিল্পীর কাছে কোনো মানে আছে? তার নিশ্চয়ই আছে, এগুলো অনেক তাত্ত্বিক ব্যাপার। হ্যাঁ, মানে এক্সপ্রেশনিজম, কিউবিজম, এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক কিছু পড়াশোনা করতে হয়ে যাবে।
কথা হচ্ছে যে আমাদের দর্শকের একটা মরালের প্রতি আছে। আমরা যখন কোনো কিছু একটা নির্মাণ করি আমাদের সেটা মাথায় থাকে যে ফাইনালি তুমি বা আপনি এটা কি নিয়ে বাড়ি ফিরবেন, সেটা কি নিয়ে বাড়ি ফিরবেন সেটা ডেফিনেটলি নাটকটাতেও ছিল, সিনেমাতেও ছিল। শৈলী, তুমি যদি কখনো ছবি পাও তোমাকে মেসেজ দেওয়ার কোনো প্রবণতা থাকবে? আমার পার্টি তো আমার পার্টি ছবি আমি পার্টি দেখছি আগে অডিশন দেখছি। অডিশন দিয়েছিল না তোমার? মন্দারের সময় কত কড়া অডিশন হয়েছিল তোমার? কোনো অডিশন দেয়নি। কিভাবে সুযোগ পেলে তাহলে? সোহিনী সরকার বলে। ও আমি সৈনী সরকার বলতে সুযোগ দিয়েছি না, আগে বল। যে প্রশ্নটা করছিস তুই ক্যারেক্টার লুক অ্যালাইক লাইলি, তুই আমাকে যেভাবে খাটিয়েছিস ওখানে, যেখানে যেখানে আমাকে চেঞ্জ করিয়েছে, আমি তো আমার যেন অন্য কেউ থাকলে না ওরা তো বাজে বেচারের কাছে খুবই কম ছিল, এটা বললাম। এটা বলবো যে বাজে সেই গল্প আমি তোমাকে মনে বানিয়েছে আমরা তো জানি অসম্ভব। তো সেটা বন্ধু বলেই তো করেছি না অ্যাকচুয়ালি কিন্তু সেটা তো বন্ধু বলে আমাকে, কিন্তু তোকে তো আমি কাজ তুই এমন একটা বললি যেন তোর উপরে মানে আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে। না তো বললি সৈনী সরকার বলে। আমি কি সোহিনী সরকার এরকম ভাবে বললাম যে বাবা সোহিনী সরকারকে নিতে হবে, সোহিনী সরকার দা একটা ঠিকভাবে বললাম। এই কৌশলী মাঝখানে আমি একটা প্রশ্ন করতে চাই। বিন্দুকেরা বলে একটা সময় ওদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, মাঝখানে নাকি দেওয়াল উঠে গেছিল, মাঝখানে অবিশ্বাসের মুখ দেখা দেখি বন্ধ হয়েছিল। হ্যাঁ মানে সেটা আবার বললো কি করে, সেই বড়টা বললো কি করে? বাড়ির ওয়ালও থাকেন আমাদের মধ্যে না, মাঝখানে থাকে কিচ্ছু থাকবে না। ঠিক ঠিক ঠিক। আমি সিরিয়াসলি জানতে চাই অডিশন কি হয়েছিল? না কোনো অডিশন হয়নি। আমাকে ফোন করে মন্দারের সময়, আমাকে ফোন করে বলে, আমি তার আগে জানতাম যে মন্দার হচ্ছে এবং ব্যাকবেঞ্চের অ্যাডাপ্টেশন সেটা জানতাম। তো আমাকে ফোন, আমি জানি আমি কাস্টিং জানতাম না কি করছে বা কারা করছে। তো আমাকে ফোন করে কারা করছে তুমি জানতে না, আমি জানতাম না, মানে আমি জানতাম না, আমি দেবাশিসকে তার আগে চিনতাম না যে দেবাশিস ও অভিনয় কারা করছে, অভিনয় কারা করছেন জানতাম। তো আমাকে ফোন করে বলে যে করবি তুই? তো তারপরে এসবিএফ আসি, অফিস স্ক্রিপ্ট শোনায়, তো হয়ে যাবে ব্যাস এটাই। আচ্ছা লালি মানে ওখানে ম্যাকবেথের অ্যাডাপ্টেশন যেটা মানে লালি তোমার ক্যারেক্টার লাইন, আর এখানে ক্যারেক্টারটা হচ্ছে দিয়া। এই দুটো চরিত্রের মধ্যে কোনটা তোমার কাছে? মানে এটা খুব ক্লিশে একটা প্রশ্ন, তাও আমার জানতে ইচ্ছে করছে। কাছের বলে মানে তবে মানে আমি কোনোদিন লাইনে নেগেটিভ নয়, কিন্তু একটা তো ধূসর একটা মানুষ আর হ্যাঁ, তো সেখানে মানে আমি তো ধূসর চরিত্র করিনি কখনো, মানে আমাকে সবসময় খুব ভালো মেয়ের চরিত্রই দেওয়া হয়, আমি খুব ভালো করি, কিন্তু আমি তো হ্যাঁ সেই জন্য আমি লাইন আমার করতে খুবই ভালো লেগেছে। দিয়ামনা খুবই ভালো, আমি কালকে আমাদের সব চলছিল ইন্টারভিউ, মানে তখন বলছিলাম যে আমার যতটুকু ভালো আছে সবটা আমি নিয়ে দিয়ামনা করেছি, কিন্তু লাইলি করতে একটা আলাদা কি বলে না ঠিক নেগেটিভ ক্যারেক্টার। যেখানে অনির্বাণা যখন এই ওথেলোকে যে ডায়লগটা দিচ্ছে, ওই যে এক্সকিউজ মি, ওই যে তোমার যেখানে ওথেলো পড়ে আছে, ও হ্যাঁ হ্যাঁ ও হেল্প বাপ। এবার এই যে নেগেটিভ চরিত্রের প্রতি মানুষের তো একটা অগাধ আকর্ষণ থাকে, এটা আমরা শায়দান সিনেমাতে দেখলাম, মানে মাগমান যেটা করেছে। মানে তোমার কি পজিটিভ ক্যারেক্টারের থেকে নেগেটিভ ক্যারেক্টারের প্রতি টান একটু বেশি? না, ঘটনাচক্রে আমি করেছি, করেছি নাটকে এবং আমি সিনেমাতেও করেছি। রাদার আমার তো এখন খুবই ভালো মানুষের চরিত্র দেখছি, এটা ঠিক। তো না সেই অর্থে দ্বিতীয় পুরুষের পল্টন করেছি, ওইটা করেছি, ওটা খুবই ব্লাড শেড ফিল্ম। আর তো গ্রে অনেকগুলো করেছি, ড্রাকুলা স্যার ইজ আ কাইন্ড অফ গ্রে, ইগলের চোখের চরিত্র বিশান রয় গ্রে, ধনঞ্জয় তো গ্রে, ফলে তো গ্রে শেড অনেক করেছি। আমি যেমন গ্রে শেড করিনি, সেজন্য আমার লো অনেক বেশি। তোমার ক্যারিয়ারগ্রাফি কিন্তু গ্রে শেডে বেশি, ঘুমাতে এক ধরনের একটা রোল ছিল। হ্যাঁ, তা মানে গ্রে সোসাইটি তুমি একজন হ্যাঁ মোহিতস্যু তো হ্যাঁ করেছি। তবে নেগেটিভ এরকম মানে মজা কোনটা বেশি? মজা ভালো মানুষের চরিত্র, কোন চরিত্রটা কিভাবে লেখা হয়েছে তার উপর ডিপেন্ড করে, সৃজিতদার ব্যোমকেশটা করতে খুব আনন্দ পেয়েছিলাম। এইবারের দশম অবতারের যে পদ্মা, সেটা করতে খুব ভালো লেগেছে। ভালো খারাপের নির্বিশেষে লেখা কোন চরিত্রটা খুব ভালো সেটা। সেটা হচ্ছে তুমি পরিচালক থেকে সৃজনশীল পরিচালক, এই দুটো ভূমিকার মধ্যে কি তফাৎ, কতটা তফাৎ? আচ্ছা,
পরিচালক হচ্ছে যে আমি মানে ক্রিয়েটিভলি আই এম দ্য হেড অফ দ্য টিম, যে আমি এখানে যেটাকে বলা যেতে পারে মঞ্জুর এবং না মঞ্জুরটা করছি অ্যাস্থেটিক্যালি ক্রিয়েটিভলি, যে আমি বলছি যে ফাইনালি এটা হবে, এটা আমি পরামর্শ দিচ্ছি, বাট আমি হচ্ছি সে যে ফাইনাল কলটা হচ্ছে। সৃজনশীল পরিচালক না, সৃজনশীল পরিচালক হচ্ছে হি বিলংস টু দ্য টিম, সে তার মতামত জানাবে এবং সে পরিচালকের সঙ্গে আলোচনা করবে, ফাইনাল কল পরিচালক কি ওকে এটা হবে, এটা হবে। সৃজনশীল পরিচালক হিসেবে আমি ইনভলভ থাকি একেবারে স্ক্রিপ্টের প্রথম খসড়া থেকে, শুধু শুটিং নয়, শুধু পোস্ট প্রোডাকশন নয়, একদম লেখা থেকে শুরু করে ছবির ফাইনাল আউট বেরোনো পর্যন্ত, কিন্তু পুরোটাই মানে বলা যেতে পারে যে মিউজিক প্রডিউসার বলা হয় না, কাইন্ড অফ আমার রোলটা ক্রিয়েটিভ প্রডিউসার বলা যায়। আমরা তো প্রডিউসার বলতে অন্যরকম বুঝি, এখানে প্রডিউসার কনসেপ্টটা হলো টাকা দিয়ে ব্যাপারটা হচ্ছে যে প্রডিউস করতে, এবং সেটা পড়াশোনা মানে প্রডিউসার হওয়ার জন্য লোকে পড়াশোনা করে 3 বছর 4 বছর ধরে। এক্স্যাক্টলি। তো আই এম কাইন্ড অফ আর আমার স্ক্রিপ্টটা মানে ডিরেক্টরের হওয়া উচিত আর কি, যে তার লেখনী হওয়া উচিত, মানে যদি সেই ডিরেক্টর নিজে লেখে, নিজে লেখে। এক্ষেত্রে অর্মদা নিজের লেখা স্ক্রিপ্ট। একদম। এইবার যখন স্ক্রিপ্টটা এডিট হবে, যখন তার শর্ট ডিভিশন হবে, যখন তার সিনেম্যাটিক এলিমেন্ট সেখান থেকে বের করতে হবে, তখন জিনিসটা টিম ভিত্তিক আলোচনার মাধ্যমে হচ্ছে। সেখানে শুধু আমি অর্ণদা নেই, সেখানে অরিত্র প্রতিম আছে আমাদের অ্যাসোসিয়েট, সেখানে জয় আছে, সেখানে সৌমিক হালদার আছে আমাদের সিনেমাটোগ্রাফার। তো সবাই মিলে বসে ফাইনাল কলটা অর্ণদা নিচ্ছে যে ওকে দিস ইজ রাইট, কিন্তু এটা দরকার নেই, এটা দরকার আছে, এইটাই। সৃজনশীল পরিচালক হচ্ছে ওইটা, যে মানে আমি একটা একটু ভেগ ধরনের উদাহরণ দিই, কিন্তু সেটাতে বোঝাতে সুবিধা হয়। সেটা হচ্ছে যে অপারেশন থিয়েটারটা প্রিপেয়ার করি আমি এবং আমার টিম, সব ছুরি কাঁচি সাজিয়ে রাখি, বেড এ করে আলো টালো সব দেখে নিই, ভেতরে সব জিনিসপত্র সব ঠিকঠাক, ল্যাপটপ ট্যাপটপ কাজ হচ্ছে কিনা দেখে নিই, ডাক্তার এসে অপারেশনটা করে, ডক্টর ইজ ডিরেক্টর। আচ্ছা, এই যে কে কথা হচ্ছে থিয়েটারে মানে মঞ্চে অভিনয় নাকি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়, কোনটাতে চ্যালেঞ্জ বেশি, বা আমি বলতে পারি কোনটায় মানে কোনটা করা বেশি কঠিন? কারণ ওখানে দর্শকদের ডিরেক্ট একটা সংযোগ থাকছে, ওখানে ভালো খারাপ রিয়াকশন ওখানে পাওয়া যাচ্ছে। সিনেমার ক্ষেত্রে সেটা মানুষের রিলিজের পরে অনেকগুলো টেকের ব্যাপার থাকে। আমি জানতে চাই যে কোনটা অভিনেতার কাছে কোনটা বেশি সহজ বা কোনটা বেশি জটিল? করাটাই একটু কঠিন কাজ, তবে তুল্যমূল্য বিচার যদি করি একটু কঠিন থিয়েটারের অভিনয়। মানে সেটা কেন? কেন হচ্ছে থিয়েটারের অভিনয় কোনোভাবে ক্যামোফ্লেজ করা যায় না, মানে আমরা সিনেমাতে একটু মিড ক্লোজে চলে যেতে পারি, সেকেন্ড টেক হয় না। আর পায়ে হয়তো কোনো অ্যাক্টরের পায়ে ব্যবহার করা হয়, আমরা তার পায়ে ভয়েড করে শুট করতে পারি। হ্যাঁ, ক্যামেরার অনেক কিছু ক্যামোফ্লেজ করতে পারে, যেরকম খুব কাছে যেতে পারে, সেরকম আবার মানে তোমার ত্রুটিগুলো অনেক ঢেকে দিতে পারে। থিয়েটার তো সেটা হয় না, দর্শক তো সবসময় আমাকে দোষ থেকে মাথা চলে। আমার ধারণাও হতে পারে, মানে আমার নিজে করে মনে হয়েছে একটু বেশি কঠিন থিয়েটার। দেখো আমি তো থিয়েটারের ছাত্রী নই, তো ফলে এমনিতেও আমার ভয় একটা কাজ করে, এবং আমার যারা কোঅ্যাক্টর তারা দীর্ঘদিনে তাদের থিয়েটার করার একটা অভিজ্ঞতা রয়েছে, তো ফলে মানে এবং আমার কাছে একটা শেখারও বিষয়, আমি সবসময় শিখি আর কি অনেক কিছু নিয়ে। মানে আমি যখন নিজে প্রথম ভালো স্টুডেন্ট শিখেন না হলে পরে একটা সার্ভাইভ করবো আর কি, আর আগ্রহ আছে সবটা মিলে, তাই তাও আর কি মানে আমার মনে আরো অনেক ভালো ছাত্রছাত্রী থাকতে পারে, তো আমি আমার মতো করে একটু চলি একটা। তো আমি যেমন একেবারে মিউজিকের কি বলতো বুঝতে পারতাম, মানে যেমন অন্য যখন অন্যর কাছে মিউজিক ওরটা সবকিছু বেঁধে দেয়, মানে আমি তুই কি করতে পারি ভিডিও করতে পারিস যে অন্য একটা মিউজিক স্ক্রিপ্ট থাকে, সেটা প্রিসেট থাকে, হ্যাঁ সেই অনুযায়ী তোমাকে কথাটা এটার মধ্যে সেট করতে হবে, এটা তোমায় কিউ দিতে হবে। ওই মানে ধরো অথইতে তুমি নাটক একটা মধ্যে চড় মারে যখন আমাকে, ওই চড় মারার একটা কিউ আছে, ভাই ওরা দর্শক বুঝতে পারে না, কিন্তু ওই যে এখন চড়টাকে পড়ি যখন ওটার একটা কিউ আছে, ওই কিউটা আমাকে ধরে ওটা করতে হবে। তো আগে আমার কাছে ওটা অতটা পরিষ্কার ছিল না, তো সেটা আমার অন্যর সাথে কাজ করতে গিয়ে পরবর্তীকালে ঘরে বাইরে বলে এখন আমরা যে নাটকটা করি আমি অন্য অনির্বাণ, সেটা করতে গিয়ে আমার কাছে এগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়েছে। কিন্তু আমার তো সিনেমা করার সময় এগুলো আমার কিচ্ছু না, আমি আমার মতো অভিনয় করবো, হয়তো বড় জোর ডিরেক্টর বলতে পারেন যে একটু কমা একটু বেশি হয়ে গেল,
অতটা সময় নেই, এডিটটা মাথায় রেখে সে পরে আর তার উপরে মিউজিকটা সে সেট করবে, এডিট করবে। কিন্তু থিয়েটারে তো ওটাই আমাকে বুঝে আমাকে পুরোটা করতে হবে। ধরো থিয়েটারে যখন আমি জীবনানন্দ দাশের কবিতাটা আওড়াই, ওটার একটা কিউ আছে যেখান থেকে আমি ওই কবিতাটা শুরু করতে হবে। তো অনেক বেশি কনসিয়াস, অনেক বেশি জানা, অনেক বেশি ওই যে বললাম দুটো জিনিসে ব্লেন্ড করে আর কি করতে হবে। দর্শক তার বুঝতে পারছে না যে এটা আমি কিউতে শুরু করবো, কিন্তু শুনলে ভালো লাগবে আর কি, ওটা শ্রুতি মধুর হবে। আমি যদি কিউতে ওই কবিতাটা বলা শুরু করি এবং ওটার একটা শেষ আছে, সেখানে একটা আবার মিউজিক বাঁধা আছে যেখান থেকে বিয়ের কথাটা ওঠে, তো সেগুলো অনেক বেশি আমার কাছে অনেক কঠিন মনে হয় আর কি। লাইভ শোতে তালে গান গাওয়ার মতো একদম ছোটবেলা থেকে ক্যামেরার সামনে কাজ করি আর কি, তো ক্যামেরা আমার অজান্তেই আর কি, ক্যামেরার নিয়ে আমার কোনো ইনহিবিশন কোনো এটা নেই আর কি, কোনো কনসিয়াস হই না আমি ক্যামেরা। অনেকে ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি কাজ দিয়েছে ক্যামেরাটা। টেলিভিশনে ধরো আমরা যখন ছোটবেলায় মানে খুবই আর কি বকাঝকাকে কাজ শিখেছি, অপমানিত হয়েছি প্রায় অতীতে অনেক আগে। হ্যাঁ, আমি জানি চ্যানেলের নামটা বলা যায় তোমাদের? হ্যাঁ, জিতে একটা আমরা কাজ করতাম আর কি, সেখানে খুবই বকাঝকা খেতাম আর কি, মানে প্রায় সেট থেকে বার করে দিত। ছোট ছিলাম বলে অত অপমান গায়ে লাগতো না, অত ইগো ছিল না। তো সেবার হ্যাঁ, যত বয়স বাড়ে তত তো ইগো ওইসব পাশে থাকে। তো সেগুলোর জন্য আমার কাছে সুবিধা হয়েছে। কিন্তু থিয়েটারে আমার যখন ছোটবেলা থেকে থিয়েটারে কাজ করি, থিয়েটার কর্মী নই, তো সেই জন্য আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। অনেক মানে জানতে চাই সেটা হচ্ছে অভিনয়ের যে ধরন, মানে অনেক অভিজ্ঞ লোকজন বলেন দুটো অভিনয়ের মধ্যে তফাৎ রয়েছে, অনেক তফাৎ। থিয়েটার আর সিনেমা হ্যাঁ আছে, হ্যাঁ আছে, আছে মানে ব্যবহারিক প্রায়োগিক দিক থেকে আছে। একটা অ্যাডজাস্টমেন্ট, রিক্যালিব্রেশন করতে হয় যে ন্যাচারালি আমি একটা স্টেজে দাঁড়িয়ে অভিনয় করছি, সেখানে আমার গলার স্বর যতদূর যেতে হবে, আমার বডি পশ্চার পজিশন যেরকম হতে হবে, সেখানে সিনেমাতে কিছু ক্ষেত্রে ছোট করে নিতে হয়, কিছু ক্ষেত্রে বাড়াতেও হয়। আমার মনে হয় যে ফর্মটা, ক্যামেরাটার বিচারে এক ধরনের একটা রিক্যালিব্রেট করার প্রয়োজন হয়, সেটুকুই। কিন্তু আর কিছু পদ্ধতিগতভাবেও দুটো অভিনয় আলাদা না। থিয়েটার একবার সার্কেল করে শুরু হলো, একদম শেষ হলো, পরের মধ্যখানে একটা বিরতি হলো। সিনেমা তো 22 দিন 25 দিন ধরে একটু এই সিন এখন হচ্ছে, এই সিন রাত্রে হচ্ছে, এই সিন আমি মহাভারতে আমার একটা প্রপস থাকে, চুড়ি পরে ঢোকা, ঠিক আছে? তো সেখান থেকে কৃষ্ণের চুড়িটা নিয়ে নেয়, তো সেটা পরে আমি সেকেন্ড দৃশ্য যখন শুরু করি অভিনয়, তখন আমি চুড়িটা পরে ঢোকার কথা। আমাদের ফার্স্ট শো, সেকেন্ড শো, থার্ড শো খুবই ভালো হয়েছে, কনফিডেন্স হাই হয়ে গেছে। এবং আমি সেদিনকে ফোর্থ শো বা ফিফথ শো ছিল আমার যতদূর মনে পড়ছে একাডেমিতে। তো প্রথম দৃশ্যটা আমার টানা একটা লম্বা দৃশ্য আর কি, সেখানে আমি অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সবার সাথে আমার একটা কাউন্টার একটা হয়। তো সেখানে তারপরে আমার এই সিনটা শেষ হয়, তো লম্বা সিন, সেটা সিনটা সেটা খুব ভালো হয়েছে। আমার নিজের মনে হয়েছে যে ইমোশন গুলো যেখানে যেখানে হওয়ার কথা, আমার খুব শরীরটা আর কি কাজ করেছে, মনটা কাজ করেছে। হওয়ার পর কনফিডেন্স বেড়ে গেছে, আমি মেকআপে গেছি। তারপরে আমার কস্টিউম চেঞ্জ করে চুড়িটা পরে আবার ঢুকবো, আমি চুড়িটা পরে ভুলে গেছি। এবার আমি যখন দৃশ্যটা করছি মাঝখানে আমি বুঝতে পেরেছি যে অতীত থেকে তো রুদ্রর আসার কথা। রুদ্র, আমি তখন কিউটা আমার মাথায় পড়েছে, আমার হাতে এই চুড়িটা নেই, আর ঠিক এই হাতেই আমার এরকম একটা চুড়ি থাকে। আমার যে ভিতরটা সেদিন কি হয়েছিল, কিভাবে মেকআপ দিলাম আমার গলায় একটা, মানে পরে কি হয়েছিল সেগুলো পরে বলবো। গলায় একটা হার ছিল, সেই হারটা দিয়ে আমি মেকআপ করেছিলাম আর কি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, গলায় হার ছিল, সে আমি ওকে চুড়িটা দেওয়ার বদলে, মানে ও সেটা পরে বুঝতে পেরেছে আমার হাতে চুড়িটা নেই, ওই হারটা আমার হাত থেকে নিয়ে নেয় আর কি। কিন্তু সেটা হওয়ার কথা নয়। সে আমাকে পরে অন্য বলেছিল যে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে একটা জীবনে তাকে মাসুল দিতে হয়। সেটা স্টেজ, তুমি যদি স্টেজ নিয়ে কি বলবো কথাটা, তুমি যদি ক্যাজুয়াল হও তাহলে তোমাকে একদিক ফিরিয়ে দেবে। সেটা প্রত্যেক কোন অভিনেতা অভিনেত্রী সেটা একবার করে সেটা বুঝে যায় যে এইটা আমার আর ক্যাজুয়াল হওয়ার জায়গা নেই, থিয়েটার মঞ্চ ক্যাজুয়াল হওয়ার জায়গা নয়, বা ক্যামেরা ক্যাজুয়াল হওয়ার জায়গা নয়। আমাকে ওই দিন ওটা বুঝিয়েছিল। এবং অর্ণর কথাটা শুনেছিলাম, আমি কি করবো, আমাদের একটা ধরো প্রাপ্তি থাকে, যখন শুনেছিলে তখন মায়েরা বুঝেনি হয়তো না, মানেটা বুঝেছিলাম আমি, পরে ওটা আমাকে বলেছিল। আমি যখন ওর কাছে বলেছিলাম, আমার প্রত্যেকটা আমাদের থিয়েটার এবং সিনেমার মতো অতটা প্রাপ্তি থাকে না, কিন্তু সামান্য হলেও প্রাপ্তি থাকে। আমার মনে হচ্ছে আমি কি প্রাপ্তিটা সঙ্গে নেবো না, আমার কি করা উচিত, আমার এত অপরাধ, সেই অপরাধ করতে এখনো যদি আমার মনে হয়, আমার এখনো আর কি কান্না পায় আর কি, আমার যে কি হয়েছিল। তো আমার আর যেন না হয়, আমি যে ক্যাজুয়ালিটিটা দেখিয়েছিলাম সেটা মাসুল আমি দিয়ে দিয়েছি, আর আমার যেন জীবনের মধ্যে মাসুল না দিতে হবে। না, স্টেজে উঠতে এখনো কি ওঠার ঠিক আগে তখন কি ভালো হয়? সবাই বলে যে যতবারই তুমি মঞ্চে উঠো না কেন,
যত রিহার্সালে তুমি করো না কেন, যতগুলো শোই তোমার হোক না কেন, সেই ওটা ওটা একটা নার্ভাস এনার্জি, সবসময় যে ওটা একটা টেনশন না, নার্ভাস এনার্জি হয় না, মানে একটা অন্য জায়গায় রিহার্সাল হয়েছে, সামনে দর্শক নেই, প্রথমে মিন দিয়ে ঢুকেই কতগুলো মাথা, হ্যাঁ, ফ্রি সাইতে বুঝতে পারছো তাদের শ্বাস প্রশ্বাস, তাদের এক্সিস্টেন্স, তোমার চরিত্র, তোমার আমার যেরকম এরকম একটা দৃশ্য, খুব বড় দৃশ্য হলে একটা দৃশ্য, ছোট দৃশ্য হলে দুটো দৃশ্য লাগে সেট ইন করে যেতে। আচ্ছা, আর মঞ্চ থেকে কত সারি অবধি দর্শকের মুখ দেখা যায়? মুখ মানে মানে বোঝা যায় যে কারা কারা বসে রয়েছে? না ওটা বোঝা ও যায় না। না, ওটা বোঝা যায় না। বোঝা যায় না? না। ফ্রন্ট রোটা ওখানে বোঝা যায়। কিছু মানুষ মানে আছে তাকালে বোঝা যায়, মানে আচ্ছা, ধরো আমি আপনার ধরুন তাকালাম, হ্যাঁ। দেখলাম, আর ইউজুয়ালি যেটা হয় আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি মানে একটা মানুষের মুখ তখনই দেখা যায় যখন আই কন্ট্যাক্ট হয়, আর আমি তাকাই হচ্ছে একটু মাথায়, মাথায়। মানে দর্শকের দিকে তাকিয়েই কথা বলছি কিন্তু চোখের দিকে তাকাচ্ছি না, কারণ তাতে একটা আমার কনসেন্ট্রেশন ইস্যু হয় আর কি। আর একটা হয় যে তোমার চোখটা একটা না, তুমি তাকাচ্ছ আমি তোমার দিকে, কিন্তু আমি তোমার দিকে তাকিয়ে নি, দর্শক ভাবছে আমি হয়তো তার দিকে তাকিয়ে আছি, কিন্তু আমার চোখটা এমন ভাবে যে আমি তাহলে এইখান দিয়ে চলে যাচ্ছে ফোকাসটা। আমরা প্রায় শেষের দিকে এসেছি। আমি একটা যে জিনিসটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে বাংলা সিনেমার অত্যন্ত গুণী দুই অভিনেতা অভিনেত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমাকে কি হিসেবে বা কিভাবে দেখছো, মানে কিভাবে দেখছো ইন দ্য সেন্স তার ফিউচার তো বলতেই পারে লোকে যে খুব ভালো কি খুব খারাপ, বাংলা সিনেমা এখন যা ব্যবসা করছে সবগুলো দিক থেকে আমি বলছি যে কীরকম মনে হচ্ছে বাংলা সিনেমার ভবিষ্যৎ? জানি না, বাংলা সিনেমা আমার কাছে আমার ঘর সংসার পরিবার, আমার মানে কি বলবো, আমার যে জীবন চলছে সেটা বাংলা সিনেমার জন্য চলছে, এটা আমার জীবন। না, আমি ইন্ডাস্ট্রির অংশ হিসেবে তোমায় বলছি না, আচ্ছা দর্শক বলছি, যে দর্শক হিসেবে যদি সিনেমাটাকে দেখো, বাংলা সিনেমা এখন যে জায়গায় আছে কি মনে হচ্ছে সেটাকে? আমি যে ধরনের দর্শক তাতে আমি নানান রকম কিছু দেখতে পারি, এবং আমি মনে করি যে প্রি প্যান্ডেমিক তো বটেই, এমনকি পোস্ট প্যান্ডেমিকেও, মানে এখন প্রি প্যান্ডেমিক মানে বাড়াতে বাড়াতে অনেক দূর যাওয়া যায়, আমি সাম্প্রতিক অতীতটা নিয়ে যদি বলি, তাহলে যে বোকে অফ ফিল্মস বাংলা সিনেমা অফার করেছে, যত ধরনের গল্প, যত ধরনের বৈচিত্র্যময় গল্প, এবং তাতে সব ধরনের ছবি, এক্স ইকুয়ালস টু প্রেমের মতো একটা ছবি, একটা চেঙ্গিজের মতো ছবি, একটা বাঘা যতীনের মতো ছবি, একটা দশম অবতার, একটা মায়ার জঞ্জালের মতো ছবি, একটা দোস্তজির মতো ছবি, এত রকমের, এবং এই বছরেও যত রকমের ছবি আসছে, আলাপের মতো একটা ছবি, মির্জার মতো একটা ছবি, আমাকে আই এম হ্যাপি উইথ দ্যাট, যে এত রকম ভাবে গল্প বলার মানুষ। দেখুন, সমস্যা আছে, ব্যবসায়িক অনেক রকমের সমস্যা আছে, একটা স্ট্রাগলিং ব্যাপার আছে, তার অনেক কারণ আছে, কিন্তু এতগুলো সমস্যার মধ্যে একটা ইন্ডাস্ট্রি এত রকমের গল্প বলতে পারছে, আমি এটাকে একটা কীর্তি বা কৃতিত্ব বা একটা ভালো গুণ বলেই আমার কাছে আর কি জিনিসটা খুবই সোজা আর কি, যে একটা দোকানে হরেক রকমের জিনিস থাকবে, হরেক রকমের ছবি হবে, ব্যবসায়িক সাফল্য থাকবে, কোনো ছবি ফেস্টিভ্যালের জন্য যাবে, কোনো ছবি খুবই সমালোচকদের প্রশংসা পাবে, কোনো ছবি দর্শকদের প্রশংসা পাবে, বিভিন্ন রকমের ছবি তৈরি হয়, যেটা আর কি হচ্ছে। আমি দর্শক হিসেবে নিজেকে তো আলাদা করতে পারবো না, আমি তো এত দিন ধরে কাজ করছি, আমি তো এই পরিবারের একটা পার্ট, আমার রুজি রোজগার, আমার পরিবার চলে, আমার যেটুকুনি আমাকে মানুষে চেনে তো এই ইন্ডাস্ট্রির জন্য আমাকে চেনে, তো সেখানে আমি আলাদা করে দর্শক হিসেবে আমি নিজেকে তো আলাদা করতে পারবো না। তো সেখানে আমার মনে হয় যে আমি নিজে যখন একজন অভিনেত্রী হিসেবে আমার কাছে ভালো স্ক্রিপ্ট আর ভালো চরিত্র এইগুলোই আমি আশা করবো আর কি, ইন্ডাস্ট্রি থেকে চাইবো আর কি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ধরো এই তারকা তৈরি হওয়ার যে ব্যাপারটা ছিল, যখন মফস্বলে যখন থিয়েটারগুলো ছিল, তারকা তৈরি হয় তখন যাতে প্যান বেঙ্গল সব লোক যদি তোমাকে দেখতে পায় পর্দা, তবে তুমি একজন তারকা হয়ে উঠতে পারবে। তবে তুমি শুধু কলকাতা কেন্দ্রিক ছবি হয়, গ্রাম বাংলার যদি থিয়েটারগুলো বন্ধ হতে থাকে, তাহলে তো মানুষ পর্দায় গিয়ে সেই ছবি দেখতে পাচ্ছেন না, মানে চাইলেও পাচ্ছেন না। সেটা কি তারকা তৈরি হওয়ার ক্ষেত্রে একটা অন্তরায় বলে মনে হয়? অনেকগুলো পয়েন্টের মধ্যে এটা একটা। আর কি পয়েন্ট? মানে সোশ্যাল মিডিয়ার যুগে তোমাকে সারাক্ষণ মানুষ দেখছে, তুমি আর তারকা কিভাবে হবে? তারকা হওয়ার আর জায়গা নেই। মানে বম্বে টম্বেতেও মানুষজন আজকাল ঘুরে কাউকে দেখে না আর কি, মানে সবাই
সোশ্যাল মিডিয়া খুললেই তো সারাক্ষণ আর কি সবকিছু দেখতে পাচ্ছি। মানে আমার এক বন্ধুর ছেলে, তাকে আমি চিড়িয়াখানা নিয়ে গেছিলাম আগের বছর। আমি তো এখনো চিড়িয়াখানায় গন্ডার দেখলে এক্সাইটেড হয়ে যাবে, এই যে গন্ডার, হ্যাঁ ঠিক আছে। সে দেখি সারাক্ষণ ফোনের মধ্যে গেম খেলছে। আমি কি গন্ডার দেখছিস না? গন্ডার মানে আমি আর ওর মা দুজনে মিলে ছবি তুলছি গন্ডারকে নিয়ে আর কি। তার কোনো নেই, বলছে হ্যাঁ ডিসকাভারিটা সারাক্ষণ দেখি আর কি। মানে ও তো সারাক্ষণ ধরে ওইসব চ্যানেলগুলোতে দেখতে থাকে, ওর কাছে আর সামনে দেখার। এবার এইটা বাচ্চা ছেলে, 5-6 বছরের ছেলে, কিন্তু আমার কাছে সামনে দেখাটা খুবই ইম্পর্টেন্ট। সামনে আমি কাউকে দেখতে পাচ্ছি, তাকে দেখলাম, মানে তার কাছে আমি রাখিয়ে গিয়ে ছবি তুললাম না, অটোগ্রাফ নিচ্ছে না, কিন্তু দূর থেকে একটা মানুষকে দেখছি। এত ছোটবেলা থেকে কত রকমের সিনেমা দেখেছি, কত রকমের কাজ দেখেছি, তো সেইটা আমাকে এখনো আমি উত্তেজিত হই সেটা দেখলে পরে। কিন্তু এখনকার জেনারেশন সেটা হয় না। স্ক্রিনটা তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, স্ক্রিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেটা যখন সামনে দেখছি আলাদা করে তারকা হওয়ার মতো, আর তারকা হলেও একটা সেলফিতেই ওইটুকুনি শেষ আর। আর তারপরে আর বেশি কিছু নিয়ে বোধহয় ভাবার মতো কিছু তৈরি হচ্ছে না। অনির্বাণ তোমার কি মনে হয়? তারকা সত্যিই মুশকিল এখন হওয়া, কারণ এতটাই শুধু বড় পর্দা কমে গেছে তা তো নয়, পর্দার সংখ্যাও তো আমাদের পকেটেই এক একটা করে পর্দা। হ্যাঁ, পর্দার সংখ্যাও তো অনেক হয়ে গেছে। তবে আমি মনে করি যে সিনেমা হল যদি বানিয়ে দেওয়া হয় কিছু, কে তারকা নয়, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ না দেখতে যাবে। বাইরে গিয়ে, বাড়ির বাইরে গিয়ে 4-5 মিলে একটু যদি রিজনেবল টিকিট প্রাইসেস হয়, তাহলে মানুষ বাইরে গিয়ে ছবি দেখবে না। কমিউনিটি ফিলিংয়ের তো একটা ফিল আছে, মানে এই একসঙ্গে বসে হলে ছবিটা দেখা, সেটা কখনো বাড়িতে বসে হওয়া সম্ভব না, যত বড় এলইডি লাগানো কেন বাড়িতে। আর একটা না, আমি বলছি বারবার, কালকেও একটা ইন্টারভিউতে বলেছিলাম, আমাদের নিজস্বতা বলে জিনিসের মার্কেট। আপনি বলুন, আপনি রঞ্জিত মল্লিক কি ধরনের তারকা বলবেন? বিশাল বড়, বিশাল বড়। কিন্তু তাকে সবসময় বাঙালি একটা আটপৌরে আমার হিরো, আমাদের মতন দেখতে, আমার আমি বলছি যে ওই একটা ঘরোয়া ব্যাপার আমাদের বাঙালিদের নিজস্বতার মধ্যে আছে। তো বলতো আমারও মনে হয় আমাদের ছবি, শুধু আমাদের না, আমাদের যারা যারা আছেন আর কি, সকলের ছবি যদি একটু রিজনেবলি অ্যাভেলেবল করা যায় মানুষের কাছে, তাহলে মানুষ না ওই প্রশ্নটা করার আগে ছবিটা দেখে নেবে। তুমি কত বড় তারকা, আমি প্রমাণ করো, তারপর আমি দেখছি তোমার ছবি দেখবো না। They're ready to watch our films. ভালো কন্টেন্ট দেখতে চায় মানুষ, কন্টেন্ট দেখতে চায়, আমাদেরকেও দেখতে চায়, অনেককেই দেখতে চায়। দেখার ব্যবস্থাটা একটু করে দেবো, সেটা আমরা পাবো। খুব ভালো লাগলো। আমরা শেষ করবো অনির্বাণের একটা গান। আমি গান গাইবো? নিশ্চয়ই। কি গান গাই? হঠাৎ করে টিজারের গানটাই গাই। আমাদের নাটকেও এই গানটা ছিল, লাবণের একটা গান। অথইতেও সেই গানটা অন্যরকম নতুনতে আছে। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। অনেক অনেক শুভেচ্ছা অনির্বাণ সৈনী এবং অর্ণব, যিনি আজকে আমাদের মধ্যে নেই, এখানে এই মুহূর্তে নেই। আমাদের মধ্যে নেই মানে তিনি আছেন, তিনি ভীষণভাবে আছেন এবং তার ছবি আসছে পথই। আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখুন এবং আনন্দলোকের তরফ থেকে টিমকে আরেকবার শুভেচ্ছা জানাই। আনন্দলোক দেখুন, আনন্দলোক পড়ুন, আমাদের সঙ্গে থাকুন। Thank you very much.